নিশ্চয়ই উত্তম কুমার সুচিত্রা আমাদের জীবনের অংশ, কেন নয়? আমরা ওদের দেখে দেখে বড় হয়েছি এবং উত্তম কুমারের মতো কথা বলার চেষ্টা করেছে একজন সুচিত্রা সেন পাওয়ার জন্য। আমরা কত ঘটনা করেছি, মিজানুর রহমান শেলী বলতে পারে তখন কতভাবে স্টাইল করে একটি মেয়েকে আকর্ষণ করা যায় কিনা, এসব প্রয়াস তো ছিলই। এবং আমাদের নায়ক নায়িকা ছিল উত্তম সুচিত্রা, পরে অনেক পরে গিয়ে মাধবী টাধবী এরা হয়েছেন। দিলীপ কুমার ছিল নিশ্চিতভাবে আমাদের নায়ক, এবং হলিউডে ছিল গ্রেগরি পেক নায়ক ছিল, তারপরে অনেকেই ছিল। তখন আমাদের দিন ছিল, সময়টা আমাদের খুব ভালো ছিল। এই যে আমরা যারা রয়েছি না, সেই সময়টাকে খুব মনে করি। আমি সেই সময়টাকে হারিয়েছি, যে 6-এর দশক 7-এর দশক, কি উত্তাল আন্দোলন আমাদের, পাকিস্তান বিরোধের, আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন, আমাদের স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন। তখন মানে একদম কী বলবো, বুদবুদ করছি আমরা, যৌবন দীপ্ত দেশ আমরা গড়ব, বাংলাদেশকে স্বাধীন করব, সেই প্রয়াসটা আমাদের ছিল। আমরা যে হতাশ হয়েছি এমনটি নয়, আমাদের লোকসংখ্যা বেড়েছে, তখন মাত্র ছিল 7 কোটি দেশ স্বাধীন হবার সময়, এখন 17.5 কোটি, সেটাও দেখতে হবে। আমাদের সমস্যা আছে, কিন্তু আমি শেষ কথা বলবো, রবীন্দ্রনাথ, মানে শেষ কথা না, আসবো আবার। রবীন্দ্রনাথের যখন 80 বছর পূর্ণ হলো, তিনি ক্রাইসিস অফ সিভিলাইজেশন বা সভ্যতার সংকট লিখলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তার মৃত্যুর আগে আগে। বলছে আমার সামনে পৃথিবী ধসে পড়ছে, the entire world is crumbling down in front of me, but it will be a grievous fault on my part if I lose faith in humanity. আমি মানুষে যদি বিশ্বাস হারাই, এই মুহূর্তে আমার ভয়ানক পাপ হবে। সেখান থেকে সে মানুষে বিশ্বাস হারানো পাপ। এবং আমি নিশ্চিত সভ্যতার সূর্য একদিন এই মানবতার সূর্য একদিন এই পূর্ব দিগন্ত থেকে উন্মোচিত হবে, সেই বিশ্বাস আমি বুকে ধারণ করি। বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে, বিশেষ করে ব্যবসা বাণিজ্য অর্থনীতির সঙ্গে সম্পর্কিত নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকেলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, এবং আমার ডানে রয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের সভাপতি ডক্টর আলী আফজাল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা। আপনাকে বিশেষভাবে ডক্টর আলী আফজাল, আপনি প্রথমবারের মতো তৃতীয় মাত্রা এসেছেন। বাংলাদেশের অর্থনীতি দীর্ঘদিন যাবৎ নানা রকমের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং বিপর্যস্ত একটা ধ্বংসস্তূপের মধ্যে কথা আমরা বহুদিন ধরে শুনছি। একটা সময় বলা হয়েছে যে একটা অনির্বাচিত সরকার, আরও নানা নামে আপনি যেভাবেই ডাকেন না কেন, কর্তৃত্বপরায়ণ বা অন্যান্য নামেও ডাকা যেতে পারে, সেরকম একটা সরকার, তারপরে একটা অনির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এখন একটা নির্বাচিত সরকার, প্রায় 3 মাস, খুব বেশি সময় নয়, বাট প্রায় 3 মাসের কাছাকাছি। তো আমি একটু জাস্ট বুঝতে চাই যে অর্থনীতির অবস্থা, ব্যবসা বাণিজ্যের অবস্থা, সব কিছু খুব ভালো হয়ে গেছে, খুব ভালো শনৈ গতিতে উন্নতি হচ্ছে, সেটা শুনতে চাই না, কিন্তু আমি আপনাদের দুজনের কাছ থেকে একটু বুঝতে চাই যে লক্ষণ আসলে কী বলছে। মিস্টার হাবিবুর রহমান। ধন্যবাদ। শুরুটা এইভাবে করি। আমার আর আপনার সাথে একটা গল্প ছিল 100 দিনের। ওই 100 দিন কিন্তু অলমোস্ট মানে হয়ে যাচ্ছে এই সরকারের, নতুন সরকারের। ওনার অবশ্য 100 দিন বলে কিছু বলেন, ওনার 180 ডেজ। আমরা 100 দিনের একটা, আমি আপনার একটা গল্প ছিল এই তৃতীয় মাত্রাতে। তো 100 দিন আমরা বলছিলাম, তখনও বলছিলাম যে মানে যারা তোষামতকারী, এইসব ক্ষেত্রে তোষামতকারীর থেকে একটু দূরে থেকে উনি ওনার মতো করে সুন্দর করে চালাতে পারলেই, 100 দিন ভালো মতো চালাতে পারলে আমরা একটা লক্ষণের কথা যেটা বললেন, সত্যিকার অর্থে লক্ষণ যেটা দেখছি ওনার ব্যক্তিগতভাবে যদি বলি, আমি যদি বলি এই ওনার মানে কি প্রধানমন্ত্রী, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী, যদি আপনি ব্যক্তিগতভাবে বলি, ওনাকে দেখতে, ওনার মুভমেন্ট এবং বডি ল্যাঙ্গুয়েজ, স্টিল উই আর হ্যাপি। আমরা সাধারণ মানুষ হিসেবে, ব্যবসায়ী হিসেবে মনে করি যে হি ইজ ডুইং ওয়েল অ্যাজ পাবলিক। আর যদি আপনি অর্থনীতির কথা বলেন, আরও লম্বা করে বলেন, বিশেষ করে অর্থনীতির জায়গাটাতে এখনও আমরা সেই সাথে অনেকগুলো গল্প আছে, যে অনেকগুলো কাহিনী আছে। ইরান যুদ্ধ, আমেরিকার যুদ্ধ, সব যুদ্ধ মিলাই, মধ্যপ্রাচ্যের অবস্থা, আমাদের রেমিটেন্স আসার প্রবণতা, সব কিছু মিলাই ধরেন আমরা এগুলো আছে এই সাথে। কিন্তু তারপরেও
যতটুকু আমরা আশা করছি আগের তুলনায়, মানে দ্যাট ইজ, আমি যেটা আপনি বললেন আগের 17 বছর, পরের 1.5 বছর, এরপরে যেই সরকার আসছে সেই সরকারের সাথে যে আশা দেখতে চাইছিলাম আমরা, একটা ইলেক্টেড গভর্নমেন্ট, অ্যাজ এ ইলেক্টেড গভর্নমেন্ট, সেই অর্থে আমরা আগে হচ্ছে যে মানুষ আস্থা পেত না, যেহেতু অনির্বাচিত সরকার কতদিন আছে কতদিন নেই কি হবে, তার আগের সরকার যেহেতু একটা রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল। এখন সংসদের কথাই যদি বলি, আপনি সংসদের যদি এক লাইন বলি, সংসদকে আমরা আমরা কখনো সংসদকে ওইভাবে আগে অবজার্ভ করিনি, ইদানিং কিন্তু সংসদকে আমরা অনেক অবজার্ভ করা শুরু করছে। বাংলাদেশের মানুষ অনেক বেশি সচেতন এখন, বিশেষ করে ইয়াংরা তো অনেক বেশি সচেতন, আমরাও সচেতন, আমরা আগেও ছিলাম, বাট এখন আরেকটু বেশি হয়েছে। বাট এই যাবৎ আমার কাছে সংসদকে মনে হয়েছে প্রাণবন্ত আছে, সব কিছু ঠিক আছে, বাট সংসদের যে মানে উই আর এন্টারটেনিং, আমরা এন্টারটেন হচ্ছি, বাট প্রোডাক্ট কিছু পাচ্ছি না। মানে এখন যেমন এখনও সেই 71-এর গল্প নিয়ে আমরা সংসদ বসে আছে, এগুলো আমরা আসলে ব্যবসায়ী হিসাবে আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি প্রোডাক্টিভ কোনো আলোচনা হোক, এখানে নীতির কথা হোক। যেমন যদি বাজেটের পরে যদি হয় সংসদ বসে, তখন হয়তো এই লাইনে কথা হবে। তা আমি একটা গল্প বলি এই জায়গায়। গল্পটা অনেক দিন আগে আমি একবার বলছিলাম, যে গল্পটা হচ্ছে এরকম: এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ সে হোঁচট খেয়েছে, ইটের সাথে লেগে তার পায়ের নখ উল্টে গেছে এবং সাথে সাথে রক্ত পড়তেছে খুব করে। রক্ত পড়ার পর সে দূরে ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার পায়ের দিকে না থাকায় চোখের দিকে চোখ পরীক্ষা করতেছে, অনেকক্ষণ চোখ পরীক্ষা। ও বিরক্ত হয়ে বলে, কী করতেছেন ডাক্তার সাহেব, আপনি ব্যথা পাইছি পায়ে, আপনি আমার চোখ কেন পরীক্ষা করতেছেন? বলে যে, দেখেন, আপনার যদি চোখ ভালো থাকতো তাহলে আপনি কিন্তু হোঁচটটা খাইতেন না, সেজন্য আপনার চোখ পরীক্ষা করা প্রথম জরুরি। এখন আমাদের এখানে ফোকাস যেখানে ফোকাস করা দরকার, সেখানে কিন্তু ফোকাসটা আজকের দিন পর্যন্ত হয়নি। আমরা এখন হতাশ হইনি, বাট আমরা দৃশ্যমান কোনো, আপনি আপনার কমিটমেন্ট রক্ষা করেন, আপনি আপনার কার্ডগুলো দেন, কৃষক কার্ড, এই কার্ড, সেই কার্ড, সব কার্ড দেন, আপনার কমিটমেন্ট নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যতটুকু করার দরকার ছিল সেইটা দৃশ্যমান হয়নি এখন আমাদের কাছে। তার মধ্যে আরেকটা ছোট্ট লাইন বলে, যাকে আমি ব্যবসায়ী হিসেবে বলি, যেমন আমরা গত 1.5 বছর করে নির্বাচন, বিশেষ করে ফেডারেশনগুলোর নির্বাচন, ট্রেড বোর্ডগুলোর নির্বাচন দেখি নাই। ওনাদের নির্বাচন ছাড়া মনে হয় খুব একটা ভাইব্রেন্ট কোনো নির্বাচন হয় নাই। বিশেষ করে FBCCI নির্বাচনগুলো এবং প্রত্যেকটা চেম্বারের প্রশাসক কিন্তু আলটিমেটলি ওইভাবে অ্যাক্টিভ হইতে পারে না প্রশাসকরা, এবং আমলাতান্ত্রিক যেই জটিলতা, ওনারা আর একটা জায়গায় অফিস করেন, কিন্তু খুব অতি সত্বর সবগুলো অ্যাসোসিয়েশন এবং বিশেষ করে FBCCI-তে অতি সত্বর নির্বাচনের দ্রুত ব্যবস্থা করতে হবে। এই কাজগুলো আমরা দেখতে চাই এই সরকারের কাছে। সুতরাং আমরা অ্যাজ অফ নাও আমরা ওইরকম দৃশ্যমান কিছু দেখি নেই আর কি। সুতরাং এই সরকার কাছে আমাদের অনেক প্রত্যাশা। আবারও বলি, আমরা আপনার শোতেই বলে গেছি, আমাদের তখন ইলেকশনের আগে ঠিক কয়েকদিন আগেই আমাদের কাছে খুব বেশি চয়েস ছিল না, তারেক রহমান ইজ দ্য অনলি চয়েস, এবং আলহামদুলিল্লাহ এটা হয়েছে। কিন্তু এরপরে যদি, এবং আপনার সাথে আমি আরেকটা কথা বলে গেছিলাম, আমার মনে আছে, যে এই সরকার যদি কোনো কারণে ফেল করে, এই জাতি ফেল করবে, আমরা ফেল করবো, বাংলাদেশ ফেল করবে, এটা আমরা চাই না কোনোভাবে। ডক্টর আলী আফজাল, আপনার কাছ থেকে শুনতে চাই যে লক্ষণ কি বলছে। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা যে আমি বলতে চাই যে আমরা বিজনেস কমিউনিটিতে যারা আছি খুব ভালো নেই আমরা। মানে আগে তো একটা আস্থার সংকট ছিল যে অনির্বাচিত সরকার, আবার তার আগের সরকার কতদিন টেকে না টেকে, যদিও অনেক বছর তারা টিকেছে, কিন্তু একটা চাপ সবসময় ছিল, অভ্যন্তরীণ চাপ, বৈশ্বিক চাপ। কিন্তু এখন তো একটা নির্বাচিত সরকার, তো ভালো নেই কেন, বা অন্তত আশাবাদী হতে পারছেন কিনা, সেটা একটা বড় প্রশ্ন। না, আমি আশাবাদী মানুষ, আমি নিরাশ হই না। আমি যদি ছোট্ট করে একটা নিজের সম্পর্কে বলি, আমি 20 বছর পড়াশোনা করেছি, এগ্রিকালচার বায়োটেকনোলজি অস্ট্রেলিয়াতে PhD করেছি। আমি কিন্তু 20 বছর গভর্নমেন্ট চাকরি করেছি। দেন 20 বছর আমি এই বিজনেস ফার্মের কৃষি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি 33টা পাবলিক প্রাইভেট লিমিটেড কোম্পানি, এটা দায়িত্বে আছে। আর জাস্ট রিহাবের প্রেসিডেন্ট হয়েছি 19 দিন হলো। প্রথম কথা হলো যে আশাবাদী তো অবশ্যই থাকতে হবে, কিন্তু ভালো নাই কেন সেটা যে বলি। আপনি দেখেন, লম্বা সময় ধরে আমাদের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠানের বাইরে যদি বলি যে এই বিজনেস যে অ্যাসোসিয়েশনগুলো আছে, ট্রেড বডিগুলো ধ্বংস করা হচ্ছে, অর্থাৎ পাবলিক প্রাইভেটে যত ইনস্টিটিউশনাল শেপগুলো আছে শেপগুলো কিন্তু টোটালি ডেস্ট্রয় হয়ে গেছে। আমি যদি রিহাবের কথাই বলি, বিগত 18 বছর কোনো ইলেকশন হয়নি, পকেট কমিটি ছিল। আর ভাই তো অলরেডি বলেছেন যে বিসি শুরু করে এখন সারা দেশেই কিন্তু ট্রেড বডিগুলো এভাবে চলছে। এখন আসি ভালো নাই কেন? প্রথম হচ্ছে যে বিজনেস ফার্মের জন্য তো ব্যাংকিংটা খুব জরুরি। আপনি জানেন যে অনেকগুলো ব্যাংক, আমি 10টা 8টা সংখ্যাগুলো বলতে চাই না, বলতে গেলে অলমোস্ট প্রায় সব ব্যাংকে হাতে গোনা হয়তো 4-5টা বাদ দিলে বিনিয়োগ সক্ষমতা নাই। তো প্রাইভেট সেক্টর যদি বিনিয়োগ না হয়, ব্যবসা বান্ধব না হয়, তো ব্যবসাটা হবে কী করে? সেটা আমি সরকারকে দায়ী করছি। এটা তো আসলে পুরনো দীর্ঘদিন ধরে চলে আসছে। হঠাৎ করে 2.5 মাসে সরকার অনেক কিছু করে ফেলবে, এটাও চিন্তা করা ঠিক হবে না। আর করতে পারবে না আমি এটাও বলছি না, বাট বাস্তবতা তো সত্য যে একটা ব্যাংকের থেকে শুধু আইবিবিএলটাই বলি আমি, যে একজন ব্যক্তি 1 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। আপনি ব্যাংকে আপনি যতই আমাকে আশ্বস্ত করেন আমি ভালো আছি, আমি তো বিশ্বাস করতে রাজি না। কারণ আপনি বলেন, আমি বিইং এ বিজনেসম্যান, একটা ব্যাংকের যদি আসল থেকে 1 লক্ষ কোটি টাকা না থাকে, তার টোটাল ডিপোজিট হচ্ছে 1,70,00,000, তো 1 লক্ষ কোটি টাকা যদি মাইনাস থাকে, তো শুধুমাত্র 70,000 টাকা সার্ভিসিং করে আপনি কীভাবে ব্যাংকটাকে দাঁড় করাবেন? তো এইভাবে করে একটা শুধু না, টোটাল দেখেন ব্যাংকিং সেক্টরটা, নন ব্যাংকিং যে সমস্ত ইনস্টিটিউটগুলো ছিল, ইন্স্যুরেন্সগুলো ছিল, আপনি দেখেন সবগুলো কিন্তু একে একে ধ্বংস হয়েছে। একই সাথে আমাদের বড় বড় যে কর্পোরেট হাউসগুলো ছিল, আমি কারো নাম বলতে চাই না আপনার এই হাউসে, আপনি নাম জানেন সবগুলো, এই বড় বড় কর্পোরেট হাউসগুলো যারা রাষ্ট্রের সবচেয়ে বড় বড় কাজগুলো করতো, এই যে আমাদের খাদ্যের যত ইম্পোর্টগুলো আছে, আপনি সয়াবিন থেকে শুরু করে ফুড আইটেম থেকে শুরু করে এই ইম্পোর্টগুলি বড় বড় কর্পোরেট হাউসগুলো কিন্তু করতো। তারা কিন্তু ক্লপস হয়ে গেছে, অনেকে পালিয়ে গেছে, অনেকে জেলে আছে। তো সামগ্রিকভাবে তো এই অবস্থার মধ্যেই তো গণতান্ত্রিক সরকারটা আসছে এবং আমরা ওর মধ্যেই বাস করছি। সেজন্য আমরা মোটা দাগে ভালো আছি বলার আসলে সুযোগ আমি দেখছি না এই মুহূর্তে। যেহেতু সাম্প্রতিক আবাসনের দায়িত্বে আসছে, আবাসন সেক্টরের কথা বলি, আমাদের সেল দেখেছি প্রায় 35% কমে গেছে এই আবাসন সেক্টরে, অথচ এই সেক্টরটা একটা বড় সেক্টর। এই 35% কমে গেছে কোন সময় থেকে? আমরা গত বছরটাই দেখেছি, তার আগের বছরের তুলনায় আমি বলেছি, কম্পেয়ার করে বলতেছি, জাস্ট আমাদের নিজস্ব যে ডেটা। যদি বাংলাদেশে আসলে পরিসংখ্যাটা খুবই জটিল, অ্যাকচুয়ালি বলা খুব ডিফিকাল্ট, বাট আমাদের যে পরিসংখ্যাটা সেখান থেকে বলছি। তো এর সাথে সাথে যোগ হচ্ছে, আপনি দেখেন রডের দাম বেড়েছে, সিমেন্টের দাম বেড়েছে। তো ফলে আমরা কিন্তু একটা বেকায়দার মধ্যে পড়ে গেছি, বিশেষ করে আমার রিহাব মেম্বাররা। আপনি ধরেন যে আমাদের কেনাবেচা কিন্তু ভাইয়ের মতো না, যে গাড়ি একটা নিয়ে আসলাম সেল করে দিলাম, সেটা এরকম না। আমার একটা কেনাবেচা কিন্তু 4-5 বছর ধরে শেষ করতে হয়। একটা ফ্ল্যাট যখন বুকিং দেয়, এটা কিন্তু শেষ হয় কি 3-4 বছর পরে। এখন আপনি আমার একটা ফ্ল্যাট কিনেছেন, বুকিং দিয়েছেন 8,000 টাকা স্কোয়ার ফিট, আমি কিন্তু আপনার এই ফ্ল্যাটের দাম আর বাড়াতে পারবো না, কারণ অলরেডি আপনার সাথে আমার এগ্রিমেন্ট হয়ে গেছে। ইতিমধ্যে আপনি দেখেন সিমেন্টের দাম বেড়েছে প্রতি ব্যাগে প্রায় 100 টাকা কোম্পানি ভেদে, রডের দাম বেড়েছে 15 থেকে 20,000 টাকা। আমি কীভাবে অ্যাডজাস্ট করব? একই সাথে ব্যাংকের দেখেন একসময় সিঙ্গেল ডিজিট ছিল, আজকে ব্যাংকের ঋণ দেখেন 16%, 15%। আপনি বলেন যে পৃথিবীর কোথাও আছে যে 16%, 15% ব্যাংক ইন্টারেস্ট দিয়ে আপনি কীভাবে ব্যবসা সার্ভাইভ করবে? তো এই কঠিন বাস্তবতার মধ্যেই কিন্তু আমরা চলছি। হয়তো অনেক ব্যবসায়ীরা বলবেন, আমি অকপরে সত্য কথা বলছি, যে হয়তো চলবে না। আমি 2টা সেক্টরটা মেইনলি লিড করি, এক হচ্ছে আমার পড়াশোনা, বেড়ে ওঠা এগ্রিকালচারে, সত্য কথা। আমার গ্রুপটা হচ্ছে অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রি, আর দ্বিতীয় আবাসন সেক্টর। এই দুইটা সেক্টর যদি আমি যোগ করে বলি আপনাকে, মোটা দাগে এগ্রিকালচার এবং আবাসন, তাহলে আমি বলি জিডিপির প্রায় 30% কিন্তু এর মধ্যে আছে। এগ্রিকালচার বলতে আমি বলছি ক্রপস, লাইভস্টক, ফিশারি সব কিছু মিলাই যদি ধরি, প্রায় 30% রয়েছে। আপনি যদি কর্মসংস্থান বলেন, এগ্রিকালচারে মোটা দাগে প্রায় অর্ধেক মানুষই প্রত্যক্ষ পরোক্ষ কৃষি জড়িত রয়েছে। এই আবাসন খাতে প্রায় 50 লক্ষ মানুষ কর্মরত রয়েছে। যদি আমরা ভালো না থাকি, তাহলে কিন্তু এই সেক্টরে যারা কর্মরত আছে তারাও কিন্তু ভালো থাকবে না, এবং দেশও ভালো থাকবে না। তো এই জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করতে গুরুত্ব দিতেই হবে। কোশ্চেন হচ্ছে হাও, সরকার তো বিপদে আছে, সরকার হাতে টাকা নাই, বাট এর মধ্যেও আমি মনে করি যে গবেষণা করে রিসার্চ করে ফান্ডিংসগুলো আমাদের বের করতে হবে, যে আজকে আমাদের আবাসন ব্যবসায় গন্ডগোল লেগে যাবে কিন্তু। কারণ আমি যখন একটা ফ্ল্যাট বোঝাতে পারবো না, আসলেই পারবো না, কারণ 30% দাম বেড়েছে। আমাদের অ্যাভারেজ হিসাব করে দেখেছি যে রড সিমেন্ট তো শুধু না, আমাদের তো জানেন যে অনেকগুলো র মেটেরিয়াল সবগুলো দাম বেড়েছে। আমরা দেখেছি 30% অ্যাভারেজ দাম বেড়েছে, আর 30% আমার কাস্টমার দাম নিতে পারছি না। সো আলটিমেটলি কাজটাকে শেষ করতে পারবো না। তখন হবে কি, কাস্টমার সাথে এবং আমাদের ডেভেলপার কোম্পানি তাদের কিন্তু গণনা লাগবে। তো এই জায়গাতে অ্যাড্রেস করতে হবে, বিশেষ করে আবাসন এবং খাদ্য দুইটা। কৃষি মানে আমি খাদ্য মেন করতেছি, মানুষের এসেনশিয়াল নিডস যে 5টা, তার 2টা কিন্তু এটা।
এই দুইটা জায়গা যদি অ্যাড্রেস না করে, রাষ্ট্রকে যদি অ্যাড্রেস না করে, তাহলে আলটিমেটলি কিন্তু আমরা কিন্তু বেকার পড়বো, বিপদে পড়বো। তো সেই জন্য বলতে চাই আমরা যে এই জায়গাগুলোকে অ্যাড্রেস রাষ্ট্রকে করতেই হবে এবং দেখতে হবে। প্রথম কথা হচ্ছে যে এই লোনটাকে ব্যাংকিং যে লেনদেন, এটাকে সিঙ্গেল ডিজিটে আনতেই হবে। আমি মনে করি এটা কঠিন কোনো বিষয় না, আনা সম্ভব কিন্তু। কারণ ব্যাংক কী করতেছে, আপনি দেখেন, আপনার কাছে টাকা নিচ্ছে, আমাকে বিনিয়োগ করতেছে, আপনাকে 12 দিচ্ছে, বাধ্য হয়ে আমাকে কিন্তু 15 দিচ্ছে। তা আপনি ওইটাও স্টপ করে দেন যে আপনি ওইটা 8-এর উপর দিতে পারবেন না, তাহলে আমি কিন্তু তার সাথে কস্ট অফ ফান্ড 3% যোগ করে আপনি কিন্তু আমাকে কিন্তু 8-3-11 অথবা একটু কমাই দিয়ে আপনি 9-এর মধ্যে নিয়ে আসতে পারেন। তো এটা কিন্তু সম্ভব, এটা রাষ্ট্রকে ডিসিশন নিতে হবে। তো এই জায়গাটা না অ্যাড্রেস না করলে ব্যবসাটা টিকবে না, ব্যবসা ইন্ডাস্ট্রি শিল্প যাই বলেন, এটা কিন্তু আগাতে পারবে না, এখানে অ্যাড্রেস করতেই হবে। আরেকটি জায়গায় যে বাজেট রিলেটেড এখন যেটা আলোচনাটা, বাজেটের প্রসঙ্গে একটু পরে আসি, যে যতটুকু তিনি বললেন তারপরে। জি, আমি ওনার কথা সূত্র ধরেই বলি, আমার ব্যবসা নিয়ে বলি। ওই আমরা যেটা বলি আর কি, অলওয়েজ আমরা ভালো থাকবো কখন, ওনারা যদি ভালো থাকেন। ওনারা বলতে আবাসন, কৃষি প্লাস গার্মেন্টসরা যদি ভালো থাকে, গার্মেন্টসের মালিকরা যদি ভালো থাকেন, ব্যবসা যদি ভালো হয়, অর্ডার যদি বেশি আসে, ওনারা যদি সচ্ছল থাকেন, ওনারা যদি ব্যাংকের ফাইন্যান্সটা ঠিকঠাক মতো পায়, তাহলে কিন্তু গাড়ি কেনার জন্য তাদের গাড়ি নর্মালি একটা লোকের একটা গাড়ি লাগে। আমাদের গাড়ি কিন্তু বিক্রি কিন্তু শুধু আপনার কাছে মালিকের কাছে বিক্রি না, প্রত্যেকটা স্টাফে কিন্তু আলটিমেটলি গাড়ি পাই। আমার গাড়ি বিক্রি কেমনে কম হলো, যেমন আর্মি গাড়ি পাইতো, ব্যাংকের স্টাফরা গাড়ি পাইতো, এই গাড়িগুলো আপাতত স্টপ। ব্যাংকের কাছে টাকা নাই, ব্যাংক কর্তৃক স্টাফদেরকে গাড়ি দিবে, কর্মকর্তা যাদের কাছে গাড়ি দিত, একটা লোন দিয়ে দিত। এই যে টোটাল স্থবিরতা, এই স্থবিরতার কারণে আমাদের যদি স্ট্যাটিস্টিক্স বলি, আমাদের 50% ফল করছে একদম স্ট্রেট ওয়ে এটা লাস্ট 1 বছর, কিন্তু শুধু এই সময়ের জন্য বলছি না। বাট আমরা যেটা আশা করছিলাম গত ঈদের আগের থেকে এখন পর্যন্ত, আমরা মনে করছিলাম একটু নড়াচড়া করবে, কিন্তু সেই নড়াচড়াটা আসলে সত্যিকার অর্থে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হচ্ছে না। এখন হচ্ছে না দেখে তো আমাদের বসে থাকার কোনো কারণ নাই। তার মধ্যে আরেকটা ছোট্ট আমার সেক্টরের কথা বলে রাখি, যে আমরা বাজারে বিভিন্নভাবে একটা ন্যারেটিভ তার করানো হচ্ছে যে ইলেকট্রিক গাড়ি, তেলের সংকট, সেই জন্য ইলেকট্রিক গাড়িকে প্রমোট করা। আমার ইনফ্রাস্ট্রাকচার, আমার বাংলাদেশের যেই আপনি রাস্তায় যাওয়ার সময়, কুমিল্লা যাওয়ার সময় যদি রাস্তায় যদি চার্জ দিতে না পারেন, তাহলে কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারে আপনি কোনোভাবেই ইলেকট্রিক গাড়ি এখনও পর্যন্ত বাংলাদেশ আনেন, আমার কোনো আপত্তি নেই। আপনি ধীরে ধীরে এটাকে বাংলাদেশে ঢুকানো হচ্ছে। যেমন আমরা হাইব্রিড গাড়ি যখন, নিশ্চয়ই আপনি জানেন, হাইব্রিড যখন ঢুকাচ্ছি, প্রথমে না এটা হবে না, আমার একদম স্পষ্ট মনে আছে, অর্থমন্ত্রী, তখনকার অর্থমন্ত্রী যিনি ছিলেন, বলে তোমরা তো গাড়ি ডিস্টার্ব করলে গাড়ি ঠিক করবে কেমনে? আমি আপনার সাথে বলে গেছিলাম, আমাদেরকে দায়িত্ব দেন, আমরা পারবো। এইভাবে আমরা আজকে হাইব্রিডটাকে প্রমোট করছি। ইলেকট্রিক গাড়িকে আমরাই প্রমোট করব। আমরা যারা পুরাতন আনি, নতুন আনি, যেভাবে আনি, সব কিছু মিলে কিন্তু ধীরে ধীরে করতে হবে। হঠাৎ করে এখন আপনি যদি একটা সেক্টরকে যদি ধ্বংস করে দিয়ে, এখন আমাদেরকে, আমরা যতদূর শুনতেছি, এটা শোনা কথা, বাজেট যেহেতু সামনে, যেটা বলতেছিলাম বাজেট নিয়ে বলবো আমরা, তো এইভাবে তো ইলেকট্রিক গাড়িকে প্রমোট করার দরকার নাই আপনার। এবং সেখানেও কিন্তু একটা ছোট্ট, যেটা বলবো যে যাই লঙ্কা সেই হয় রাবণ, যেই গল্পটা বলি আর কি, ওরা ঢুকে গেছে কিনে, ওই গ্রুপটা ঢুকে গেছে, যে গ্রুপটা মনে করতেছে এই মুহূর্তে ইলেকট্রিক গাড়ি বাংলাদেশ চলবে, চাইনা মিলায় একটা গল্প শুরু করে দিছে। এবং একদম সর্বোচ্চ জায়গায় পর্যন্ত বলা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে ইয়ার দরকার। বাট আমি গাড়ির ব্যবসা করি দেখে না, আমি রিকন্ডিশন গাড়ির ব্যবসা, ইউজ গাড়ি বিক্রি করি দেখে বলছি, জাপান থেকে আনি দেখে বলছি না। যদি ইলেকট্রিক গাড়ি সে অর্থে খুবই ভালো হইতো, তাহলে অবশ্যই জাপানের সব গাড়ি ইলেকট্রিক হয়ে যেত এতদিনে। কারণ ওদের তো আমার চেয়ে বুদ্ধি বেশি, আমার চেয়ে ওরা অনেক বেশি ডেভেলপ কান্ট্রি। এইভাবে আমেরিকা তো এখন পর্যন্ত সেটা হয়নি। সুতরাং আমি কেন হঠাৎ করে, আমার কি উত্তেজনা বেড়ে গেল যে আমি হঠাৎ করে সব ইলেকট্রিক গাড়ি করে দিব, বাংলাদেশে তেলের দরকার নেই। আলটিমেটলি এই যে চার্জ দিব, তাও তো পেট্রোল লাগবে। আমি পেট্রোল সংকটের কারণে আপনি যদি বলেন যে ইলেকট্রিক গাড়ি, আপনি আপাতত ইলেকট্রিক গাড়ির বিপক্ষে বলছেন? বিপক্ষে আসুক, ধীরে ধীরে আসুক। কিন্তু বলা হচ্ছে আমাদেরকে, মানে আমাদের বলা হচ্ছে, শুনতেছি। এখন আমি সরকারের কাছে, হাইব্রিডের দায়িত্ব যেরকম নিয়েছিলেন, ইলেকট্রিক দায়িত্ব, ইলেকট্রিক গাড়ি এখনো নাই। ওই যেটা বলতেছিলাম, হাইব্রিড তো তেল দিয়ে চলতো, পথে তেল পাইতেন আপনি কুমিল্লা গেলে, সেই জন্য সংকটটা হয়নি খুব একটা।
ব্যাটারি সংকট ছিল, আলটিমেটলি ব্যাটারি আমরা নিজেরা ইম্পোর্ট করে প্রথম দিকে সাপোর্ট দিয়ে গেছি। এখন কিন্তু কমার্শিয়ালি আপনি আগের মতো যেমন নর্মাল ব্যাটারি যেরকম পাওয়া যায়, হাইব্রিড গাড়ি কিন্তু এখন যে কোনো দোকানে পাওয়া যায়। সুতরাং আমার টোটাল বিষয়টা হচ্ছে অর্থনীতির যে জায়গাটাতে আপনাকে ফোকাস করতে হবে। যেমন উনি বললো 30% কস্ট বেড়ে গেছে, যেমন ওনার লেবারের কস্ট বাড়তেছে কেন? ইনফ্লেশনের কারণে। লেবার আগে বেতন দিতে ধরুন 3,000 টাকা, সাপোজ 10-15,000 টাকা দিত, এখন ওই লেবারকে দিতে হচ্ছে 25,000 টাকা। কেন? ইনফ্লেশন বেড়ে গেছে, তার খরচ বেড়ে গেছে, সে আগের টাকায় চাকরি করতেছে না। এখন খরচটা আলটিমেটলি ওনাকেই বহন করতে হচ্ছে, ওনাকে ইনকাম করে আনতে হবে। যখনই সিমেন্টের দাম, রডের দাম বেড়ে যাবে, তখনই কিন্তু বুঝে যাবে যে অর্থনীতি। আমাকে একজন বলা হচ্ছিল, আমি এটা বলতেছিলাম, সবচেয়ে বেশি ইন্ডিকেটর হচ্ছে তোমরা। আমাকে বলা হচ্ছে একজন, মানে ওই লেভেলের কেউ একজন বলতেছে যে সবচেয়ে বড় ইন্ডিকেটর হচ্ছে তোমরা, তোমাদের গাড়ি বিক্রি না হওয়া মানে হচ্ছে দেশের অর্থনীতি ভালো না এই মুহূর্তে। এখন ভালো করার জন্য যেটা সিঙ্গেল ডিজিট যেটা করা, এবং ওই 18 বছরের গল্প, যেটা 18 বছরে নির্বাচন না হওয়া, এবং আপনিও বলতে আমি আপনার সাথে আপনি সহ সরকারি পৃষ্ঠপোষকতায় অমুক ইয়াতে সভাপতি বানানো কেন? এটা একদম ব্যবসায়ী হইতে পারে না? আমার এই দায়িত্ব নিতে হবে কেন? মানে সরকারের এই দায়িত্ব নিতে নেওয়ার তো কোনো দরকার নেই। আমাদের মূল বক্তব্যটা হচ্ছে নির্বাচনগুলো ফেয়ার করে দেন দেশ। আমরা তখন বুঝবো যে ঠিক আছে, আপনি পারতেছেন না, আপনি সব জায়গায় ইন্টারফেয়ার করতেছেন। সব জায়গায় ইন্টারফেয়ার করতে দরকার নেই আপনার। অর্থনীতির ক্ষেত্রে আপনি যদি, লোনের ক্ষেত্রে, সব জায়গায় যদি সরকার ইনভলভ হয়ে যায়, তাহলে কিন্তু এই মানে আমরা আগাইতে পারবো না। এবং না আগানোর পিছনে যেটা হচ্ছে দিলু ভাই, আমরা তো ভয়ে আছি যে কোনো মুহূর্তে আমরা ডলার যদি আপনার মধ্যপ্রাচ্য সংকট যদি পুরোপুরি সলভ না হয়, রেমিটেন্স যদি আরও স্লো হয়ে যায়, আমরা কিন্তু অনেক সংখ্যার মধ্যে আছি। এই সংখ্যাগুলোকে এখন থেকে আমাদেরকে হিসাব করে, আপনি শুধু টাকা ছাপাইলাম, টাকা চাপাইতে থাকলাম, আর লোন দিতে থাকলাম, আমরা তো প্রোডাক্টিভিটি হচ্ছে না। আপনি হচ্ছে ইন্ডাস্ট্রি করে দেন, ছোট স্মল ইন্ডাস্ট্রির জন্য একটা মেগা প্রকল্প নেন, তাহলে ওই প্রকল্পগুলোতে কর্মসংস্থান হবে। কর্মসংস্থান না হলে আলটিমেটলি এই দেশে আপনি যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারেন, আবার কর্মসংস্থানের জন্য বিনিয়োগও দরকার। সো একটা সঙ্গে সম্পৃক্ত। আসবো আপনার কাছে। ডক্টর আফজাল, আপনি বাজেট নিয়ে, সামনে বাজেট আগামী মাসেই, এবং আমরা যতদূর বুঝতে পারছি যে সরকার তো এমনিতে খুব কম সময় পেয়েছে বাজেটের জন্য, বাজেট প্রণয়নের ক্ষেত্রে, যদিও এটা হয়তো আরও আগেই শুরু হয়েছে বিগত সরকারের সময়। এবং দ্বিতীয়ত হচ্ছে যে বাজেট ডিসকাশনের জন্য পার্লামেন্ট মেম্বাররা খুবই অল্প সময় এবার পাচ্ছেন বলে মনে হচ্ছে। সো আপনার কাছে কি শুনতে চাই, এক্সপেকটেশন কি, বা কি চান না? আমি বাজেটে যাওয়ার আগের ছোট্ট একটা কথা আপনাকে অ্যাড করতে চাই, যে আমরা আসলে জাতি হিসাবে আমরা দুর্ভাগ্য যে 54 বছরে আমরা এদেশে কোনো প্যাট্রিয়টিক নেশার তৈরি করতে পারিনি, সৎ নেশার তৈরি করতে পারিনি, অনেস্ট লিডারশিপ তৈরি করতে আমরা ব্যর্থ হয়েছি। যেটা আমরা দেখেছি যে 24শে জুলাইয়ের অভ্যুত্থানের সময় যে মানবিক মানুষ পাওয়া যায়নি, মানবিক পুলিশ পাওয়া যায়নি, মানবিক আর্মি পাওয়া যায়নি, এটা আমাদের শিক্ষার সবচেয়ে বড় দুর্বলতা, বড় ব্যর্থতা। এবং আজকের নির্বাচিত সরকারকে কিন্তু তাদেরকে নিয়ে দেশ চালাতে হচ্ছে। সেই যে দুর্বৃত্তায়ন, অসাধু কর্মকর্তা এবং কিছু রাজনীতিবিদ এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট, এই সিন্ডিকেট দিয়েই তো দেশটাকে সর্বনাশ করেছে। এখন এই সিন্ডিকেটের মধ্যে বড় রাঘব বোয়াল কিছু ব্যবসায়ী ধরা পড়েছেন, বাকিরা কিন্তু ফিল্ডে আছে। একই সাথে যদি আমলাদের কথা বলি বা রাষ্ট্রযন্ত্রের সাথে যারা জড়িত আছেন, তাদের হয়তো বড় কিছু ধরা পড়েছেন, বাকিরা কিন্তু ওখানেই আছেন। তো একই সাথে অসাধু রাজনীতিবিদও আমি বলবো, আমি কোনোটাকে আমি সবগুলো বলতেছি না, একটা বড় অংশই কিন্তু এই সিন্ডিকেটে জড়িত। এখন মাননীয় প্রধানমন্ত্রী ভালো করার চেষ্টা করছেন, বাট এই অসাধু চক্রের মধ্যে থেকে কতটা ভালো করতে পারেন আই ডোন্ট নো, আমি জানি না। এই জায়গাটা আমার কিন্তু আস্থার সংকট রয়েছে। আজকে যে বাজেট আমরা শুনেছি, প্রায় 9 লক্ষ কোটির বাজেট আসতে পারে, সম্ভাবনা আছে। এক্স্যাক্টলি তো জানি না, আপনি হয়তো ভালো জানতে পারেন আমার থেকে। এর মধ্যে একটা বড় ঘাটতিও দেখানো হয়েছে। আমি ওই কথাটা কেন বললাম, যদি আমার এই বাজেটটি প্রপারলি ইউটিলাইজ হয়, তাহলে আমার কিন্তু বাজারে ঘাটতি থাকবে না। আপনি যদি চুরি বন্ধ করে দেন, আপনি বাজারে ঘাটতি থাকবে না। এই অসাধু কর্মকর্তা, অসাধু ব্যবসায়ী যে সিন্ডিকেটটা আছে, সিন্ডিকেটটা ভেঙে দেন। আজকে আমরা দাবি করছি যে
কিন্তু সিন্ডিকেট যেখানে না, এই যে এটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, এটি কি আপনি মনে করেন হঠাৎ করে 1-2 মাস বা 3 মাস 6 মাসে আপনি অবস্থা বদলাতে পারবেন? আমি অপটিমিস্টিক। হ্যাঁ, রাতে হবে না, বাট শুরু তো করতে হবে, কোনো না কোনো জায়গাতে শুরু করতে হবে। আর শুরু যদি না হয় তাহলে কিন্তু কখনোই চেঞ্জ হবে না। কখনই চেঞ্জ হবে না, দ্যাটস ট্রু। সো শুরু করতে হবে আমাদেরকে। এবং এই জায়গাটা আমি বলবো যে মানে প্রধানমন্ত্রী বলেন, কিন্তু আমরা দেখতে চাই ওনার বলাটা কতটা বাস্তবসম্মত, যে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, চাঁদাবাদির ব্যাপারে জিরো টলারেন্স। এই জায়গাটা আমাদেরকে শক্তভাবে আসতেই হবে। আমরা ব্যবসায়ী কিন্তু এখনও কিন্তু আতঙ্কমুক্ত নই। আমি যদি আরও ক্লিয়ারলি বলেন, আমি বলতে পারবো যে আমি গতকালও দেখেছি, আমার তো অনেকগুলো ইন্ডাস্ট্রি, 33 ইন্ডাস্ট্রি, একটা ইন্ডাস্ট্রির 2টা গ্রুপ মিলে আসছে, এসে বলছে আমরা এক হয়ে গেছি, আমাদেরকে এখন এটা করতে হবে। দেখ আমাদের পরিচয় জানার পরে ধমক দেওয়ার পরে চলে গেছে। তো তার মানে আমরা কিন্তু একেবারে আশঙ্কমুক্ত হয়ে গেছি, ওই সিন্ডিকেট নাই, চাঁদাবাজি নাই, বিষয়টি এমনটি নয়। তো এই জায়গাটা রাষ্ট্রকে হাত দিতে হবে। বাজেটে ধরেন যে বড় অঙ্কের টাকা, বাজেটের টাকা তো আমরাই দিই, ব্যবসায়ীরাই তো দিই, আমরাই তো দিচ্ছি। ট্যাক্স বলেন, ভ্যাট বলেন, আমরাই তো দিচ্ছি, আমাদের টাকা দিয়েই হচ্ছে। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় কোশ্চেন, আমি ট্যাক্স দিতে আমার কোনো আপত্তি নাই, আমি ট্যাক্স আর ডাবল দেবো, কিন্তু আমরা দৃশ্যমান তার ট্যাক্সের ব্যয়টাকে দেখতে চাই, যে কোথায় ব্যয় করা হচ্ছে, এটা উন্নয়নের কোন কোন খাতে দেওয়া হচ্ছে, সেই জায়গাটা আমরা দেখতে চাই। একই সাথে কতগুলো জায়গায় বৈষম্য আছে, এটা দূর করতে হবে। আপনি জানেন যে আমি যে আবাসন খাতের কথা বলি, খাতভিত্তিক ডিফারেন্ট তো আছে, আপনি জানেন, কৃষিটা আলাদা হবে। আমি যে আবাসনটাকে আপনাকে একটু বলি, আপনি দেখেন রাষ্ট্রের থেকেই আইন করে সিদ্ধান্ত নিয়ে কালো টাকা তৈরি করা হচ্ছে এই আবাসন খাতে। যদি আমি প্রেসিডেন্ট হিসেবে 18 দিনের প্রেসিডেন্ট, কিন্তু আমার স্টাডিতে ধরা পড়েছে একটা জমি বা একটা ফ্ল্যাটের দাম 2 কোটি টাকা। এখন রাষ্ট্র 16% সব মিলে 16-13 স্থান ভেদে কিছু পার্থক্য আছে, বিভিন্ন ধরনের ট্যাক্স সহ আমাদের রেজিস্ট্রি করা চলে যাচ্ছে। এখন ওই 2 কোটি টাকার সম্পত্তিটা রেজিস্ট্রি হচ্ছে কিন্তু মাত্র 40 লক্ষ টাকা। তাহলে আপনি কিন্তু আমাকে পে করেছেন 2 কোটি, আমি কিন্তু কাগজে কলমে দেখাতে পারছি মাত্র 40 লক্ষ টাকা। তাহলে 1 কোটি 60 কিন্তু আমার ব্ল্যাক মানি, আমি কী করবো টাকাটা? তাহলে রাষ্ট্র কিন্তু ব্ল্যাক মানি তৈরি করে দিচ্ছে, এবং এই ব্ল্যাক মানি আমি তখন বাধ্য হয়ে দেশের বাইরে কিন্তু ওই বেগমগঞ্জ তৈরি হচ্ছে কিন্তু এই ব্ল্যাক মানির টাকা দিয়ে। আমাদের বক্তব্য আপনি ট্যাক্স কমায় দেন, রাষ্ট্রের ট্যাক্স কমবে না। আপনি ট্যাক্স 16 না করে আপনি 5% করেন, কিন্তু অ্যাকচুয়াল যে মূল্যে কেনাবেচা হচ্ছে সেই মূল্যটা আমি রেজিস্ট্রিতে বাধ্য করেন, তাহলে রাষ্ট্রের ট্যাক্সও কমবে না। কিন্তু এই যে ব্ল্যাক মানি তৈরি হয়েছে কারখানাটা, এই কারখানাটা বন্ধ হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু হাত দিচ্ছেন, অ্যাড্রেস করছেন না কেন আমি জানি, আই ডোন্ট নো। এরপর দেখেন যে রাষ্ট্রের কিন্তু রেজিস্ট্রি কিন্তু অনেক কমে গেছে, আমি বলছি না 100% কমে গেছে, আমি বলবো যে অর্ধেকেরও বেশি কমে গেছে, রেজিস্ট্রি হচ্ছেই না এখন। আগে সাব রেজিস্ট্রি অফিস, বিশেষ করে সাভারে আমার একটা ল্যান্ড আছে, ল্যান্ড প্রজেক্ট আছে আমাদের, প্রায় বেশ বড় প্রায় 10,000 বিঘা জমি ল্যান্ড প্রজেক্ট। তো আমরা সাভারে তাকে মানে লাইন ধরে দেখলাম রেজিস্ট্রি হতে, এখন তো রেজিস্ট্রিতে পুরো সাভারে ফাঁকা। কারণটা কি? কারণ হচ্ছে 1% জমির শুধুমাত্র গেইন ট্যাক্স ধরা হয়েছে 60,000 টাকা। আপনি এখনও সাভারে যেটা একদম রাস্তাঘাট নাই, নিচু লো ল্যান্ড, ওটা কিন্তু এখনও 1 লাখ টাকা 1.5 লাখ টাকায় বিক্রি হচ্ছে বিক্রয় মূল্য, কিন্তু রাষ্ট্র বলছে 60,000 শুধু গেইন ট্যাক্স দিতে হবে। হাউ ফানি! উল্লেখিত মূল্যের 5% অথবা 60,000 টাকা, যেটা বেশি সেটা দিতে হবে। তার মানে হচ্ছে 60,000 পে করতে হবে, কারণ 1,50,000 যে মজুরেট আছে সেটার 5% তো সামান্য টাকা আসবে, আমাকে 60,000 টাকা পে করতে হবে। তখন হচ্ছে কি, কাস্টমার এবং ক্লায়েন্টের আন্ডারস্ট্যান্ডিং করে হয়তো পাওয়ার করছে বা কোনোটা সিস্টেম করে রেখে দিচ্ছে, আলটিমেটলি রাষ্ট্র কিন্তু পাচ্ছে না ওটা। তো এই যে বিষয়গুলো যে উদ্ভট নাজিল করা হয়েছে, এটা আসলে রাষ্ট্রের কোনো কল্যাণ বয়ে আনছে না। বি রিয়েলিস্টিক, যৌক্তিক হওয়া দরকার। এনবিআরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আসলে কোনটা, আমি ট্যাক্স কম দেওয়ার পক্ষে, আমি বেশি দেওয়ার পক্ষে, কিন্তু রাষ্ট্রকে এই যৌক্তিক অবস্থানগুলো আসতে হবে। রেজিস্ট্রিতে ঝামেলা তো আমাদের রয়েছে। এরপরে যদি কৃষির কথা বলি আপনাকে, বাজেটে কৃষিতে সাবসিডি সারা দুনিয়াতে আছে, বাংলাদেশে থাকতে হবে। কিন্তু সমস্যাটা যে জায়গায়, সাবসিডি যাদের জন্য করা হয়েছে, বিশেষ করে বাংলার কৃষকের জন্য, এদেশের 1,68,00,000 কৃষক পরিবার আছে। আপনি যদি মোটা দাগে বলি যে আপনি যদি 5 করে অ্যাভারেজ গুণ করেন ফ্যামিলি সাইজ, তাহলে 9 কোটি মানুষ কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি কৃষির সাথে জড়িত। কৃষি বলতে আমি আবারও মিন করছি ক্রপস, লাইভস্টক, ফিশারি, ব্রড সেন্সে যে ডেফিনেশন এগ্রিকালচারে, সেটা আমি মিন করছি। তো এই মানুষগুলোর যে বরাদ্দ আছে, প্রতি বছর প্রায় 40,000 কোটি টাকা বরাদ্দ থাকে। তো আমার কোশ্চেন হচ্ছে, আদৌ কি ওই
যাদের পাওয়ার কথা তারা কি টাকা তারা পাচ্ছে পাচ্ছে কিনা? সেই জায়গাটি ইনশিওর করা হচ্ছে, সেটা কি মনিটর করা হচ্ছে? আমি আগের সরকার আমলে দেখেছি, বিগত জায়গায় আমরা স্বৈরাচার বা প্রতি স্বৈরাচার যাই বলি না কেন, যে যখন তারা ডিজিটালাইজ করলো যে টাকাটা আমরা ঠিক আছে বিকাশের মাধ্যমে বা অ্যাকাউন্টিং চ্যানেলে পাঠানো হবে, কিন্তু পাঠানো হয়েছে ঠিকই, বাট ওই পাশে তো সোনার ছেলের অ্যাকাউন্ট, যে এখান থেকে পাঠানো হচ্ছে সরকারি অ্যাকাউন্ট থেকে, কিন্তু যাচ্ছে তো চাষির অ্যাকাউন্টে, যাচ্ছে সোনার ছেলের অ্যাকাউন্টে, কারণ ওই পাশে তো নাম ওইভাবে এন্ট্রি করা হয়েছে। তো এখনও যদি সেটা থাকে তাহলে তো মূল চাষি তো পাবে না। তাহলে রাষ্ট্রের এই যে ট্যাক্সের টাকা, আমাদের এই ট্যাক্সের টাকা এদেশে গরিব কৃষককে দেওয়ার কথা, অন অ্যান অ্যাভারেজ বিগত বছরগুলো যদি গড় বলি প্রায় 40,000 কোটি টাকা দেওয়া হয়, তো সেই টাকাটা তারা পাচ্ছে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আমি বলতে চাই বাজেটের পরিধি বড় করা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় না, ট্যাক্সের পরিধি বড় করা আমার ইম্পর্টেন্ট মনে হয় না। আজকে বাংলাদেশের ট্যাক্স পেয়ার ট্যাক্স দিয়ে চায় না কেন, এটা তো স্টাডি করা উচিত। অথচ আপনি জানেন যে আপনি নিজেও ভিজিট করে কানাডা, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, মানুষ কিন্তু ট্যাক্স দিতে কষ্টবোধ করে না, আর সে জানে সে বিপদে বলে কিন্তু ওই ট্যাক্সের টাকা সরকার তাকে সাপোর্ট দেবে। তো আমার দেশে কি একজন মানুষও আছেন যে এই আশ্বস্ত যে আমি যদি চাকরি না থাকে, আমি যদি ব্যবসা ভেঙে পড়ে কোনো সমস্যায় পড়ি, বিপদে পড়ি, রাষ্ট্র আমাকে দেখবে এমন কোনো গ্যারান্টি আছে? নো গ্যারান্টি। একই সাথে আমরা যে ট্যাক্স পে করলাম 3 লক্ষ কোটি টাকা, 4 লক্ষ কোটি টাকা ট্যাক্স দিচ্ছি, সেই টাকাটি দৃশ্যমান কোথায় ব্যয় হচ্ছে আপনি বলেন আমাকে। আজকে দেখেন যে ইন্ডিয়াতে থালাপতি যে ইলেক্টেড হলো, উনি সাথে সাথে কী করেছেন দেখেন আপনি, 200 ইউনিট পর্যন্ত গরিব মানুষের জন্য বলছে আমি কোনো ইয়ে নেব না। তার মানে কি দৃশ্যমান একটা যে দেখাই দিলেন যে আপনাদের ট্যাক্সের টাকা আমি কি দৃশ্যমানে গরিব মানুষকে দিয়ে দিলাম। সো এভাবে করে হ্যাঁ আপনি তো বলতে পারেন যে এখন যে ফ্যামিলি কার্ড কার্ডের মাধ্যমে করা আছে, আই অ্যাপ্রিসিয়েট ইট, ঠিক আছে, বাট সেটার জন্য প্রপারলি যে ফার্মার, যে কৃষক রিয়েলি গরিব, যে পুয়ার আলট্রা পুয়ার ফার্মার, তারা যেন এটা পায়, এটা ইনশিওর করতে হবে। এটা যদি মাঝখানে যে আগে ছিল সোনার ছেলে, এখন যেন ডায়মন্ড ছেলে না পায়, এটা ইনশিওর করতে হবে যে ফার্মার জন্য রিয়েল যারা পাওয়ার কথা, যে ফার্মাররা, সেই ফার্মারের জন্য পায়, সেটা ইনশিওর করতে হবে আমাদেরকে। আমি আসছি আবার আপনার কাছে, মিস্টার হাবিবুর রহমান। দিলীপ ভাই, আবারও সেম কথা, সেম গল্প। ঘটনা হচ্ছে টিনদারি, বাংলাদেশ টিআইএনদারি, মানে যারা ট্যাক্স দেয়, তো এটা সংখ্যা কিন্তু 1 কোটি সামথিং। এটাকে মিনিমাম 6 কোটিতে পৌঁছতে হবে। যে লোকটা রিক্সা পুল করে, সে তো ইনকাম করে, একটা টিন থাকতে হবে। এটার জন্য ম্যান্ডেটরি কিছু জিনিস করতে 1,000 টাকা, কিন্তু জাস্ট 1,000 টাকা দিলে একটা টিআইএন সার্টিফিকেট পাওয়া যাবে। এই যে প্রত্যেকটা আয়ত বাড়ানো, যেটা মানে পরিধি বাড়ানো, যেটা আপনি রিক্সা পুলার, আমি রিক্সা পুলারটা উদাহরণ সব বলছি, কারণ আমাদের দেশের এই হতদরিদ্র মানুষরা না, কিন্তু আমি ট্যাক্স দেয়। আপনি যেমন ওই যে রাস্তার মধ্যে ভ্যাটের মাধ্যমে কিন্তু আমি তারা এটা- দিস হয়ে আমি রূপকথা একই পণ্য বললাম। আপনি কিনলে যা দেয়, রাস্তায় যে ভিক্ষে করে সেও তাকে কিন্তু এই একই ট্যাক্স দিতে হচ্ছে একটা পণ্য কিনলে, সেম পণ্য যদি। ওইটা আমি উপকথ্য বলতেছি, যেমন যিনি ফুটপাতে যিনি এই আওতা বৃদ্ধি করার দরকার, এবং এই আওতা বৃদ্ধি করবার যথেষ্ট। উপকথ্য বলতে যেমন এই যে এবং আরেকটা জিনিস উনি যেমন অপচয়ের অর্থে বলছিলেন, যারা ট্যাক্স পেয়ার রিয়েল বড় বিগ শট যারা, তারা যে ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যান অনেক ফাঁকিদের, সেটাকেও আইডেন্টিফাই করা দরকার। ফাঁক ফোকরের গল্পটা, আমি আসছি আপনার কাছে, আপনি বলবেন। ফাঁক ফোকরের গল্পটা কিন্তু আরেকটু বিস্তারিত হচ্ছে। আমরা যেমন এআইটি দিই, আমরা অ্যাডভান্স দিয়ে আসতেছি একটা, আপনি প্রত্যেকটা ইম্পোর্টেন্ট সেটা ক্ষেত্রে আমরা আবার দিয়ে পরে আসতেছি, adjust হচ্ছে। অ্যাডজাস্ট করতেছে না, না আমি তো, আমাকে তো সরকার কেন নিচ্ছে এটা? আমি যদি ওইভাবে বলি, আমি চোর দেখে আমাকে করতেছে, ওকে আমি চোর, মানে আমি চুরি করবো দেখে আপনি আমার থেকে অগ্রিম নিয়ে নিচ্ছেন। অ্যাডজাস্টমেন্টের গল্পটা কিন্তু কোনো গল্প নাই সত্যিকারতে, বাংলাদেশে কোনো অ্যাডজাস্টমেন্টের কোনো গল্প ইদানিং নাই। এটা কিন্তু একটা মানে বলার জন্য একটা গল্প বলা এক সময় ছিল, সেখানেও আবার মানে অবৈধ কাজ হয়েছে। আপনি যতটুকু পান তার চেয়ে বেশি সিস্টেম বের করে দিয়ে আপনাকে করা হয়েছে। মূল কথা হচ্ছে এনবিআরের যে সক্ষমতা, এনবিআরের যেমন এখনকার যিনি চেয়ারম্যান আছেন, ওনার সম্বন্ধে আমাদের অনেক মানে আমরা আশাবাদী ছিলাম, কিন্তু ওই এন্ড অফ দ্য ডে আলটিমেটলি কোথায় গিয়ে কোথায় সব কিছু, ওই আমাদের ডিআরের সমস্যা যেটা বলি, আমরা আলটিমেটলি কোথায় গিয়ে হারিয়ে ফেলতেছি। যেটা করার দরকার, প্রত্যেকটা লোকের মামলার দিকে ঠেলে দিচ্ছেন আপনি। যারা ট্যাক্স দিতে চাচ্ছে তাকে আপনি ওভার ট্যাক্স করতেছেন। তার মধ্যে আরেকটা ছোট্ট ট্যাক্সের একটা গল্প আছে, যেটা 10% কিন্তু আবার ওনারা পায়, অফিসাররা। দ্যাট ইজ আপনাকে ইন্টেনশনালি ওভারলোড করে দিয়ে আপনাকে ওই 10% ওখান থেকে যদি 10% সে পায়। কিছু জিনিস এগুলোকে একদম স্বচ্ছ করতে, আমরা এখনও সেই ট্যাক্স আদায় করার ক্ষেত্রে 10% পাওয়ার মতো অফিসার বাংলাদেশে এখনও পর্যন্ত হয়নি সত্যিকার অর্থে। এখন ধরেন কারোর থেকে 170 100 কোটি টাকা নিতে পারলো, ওখান থেকে 10% অনেক টাকা, কিন্তু
এই টাকার জন্য আপনি কাউকে হয়রানি করবেন সেই সুযোগ আপনাকে দেয় নাই। আমাদের এগুলোকে একদম টোটাল, এবং আমি আসার জায়গাটা বলি একটু, আসার জায়গা যেমন প্রধানমন্ত্রীটা তো বললামই, মাননীয় প্রধানমন্ত্রী ওনার বডি ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটিস উনি যেটা বলতেছেন, বলার চেষ্টা করতেছেন, আসার জায়গাটা হচ্ছে সত্যিকার অর্থে উপর মাথা ঠিক থাকলে অনেক সময় নিচেরটা খাবার খায়। সেক্ষেত্রে আমরা দুইটা মাথার ক্ষেত্রে আমি বলতে পারি, আমাদের দুইটা মাথা যদি বলি, অর্থনীতির ক্ষেত্রে প্রধানমন্ত্রী স্বয়ং প্লাস আমাদের অর্থমন্ত্রী ব্যক্তিগতভাবে, মানে ব্যক্তিগত যেমন কিছু লোক থাকে না, আমরা বলতেই পারি যে ওনাকে দিয়ে কোনো আপনি ক্রাইম করাতে পারবেন না, মানে অবৈধ কোনো আবদার আপনি মেডিকেট করবেন না উনি। আমরা পারসেপশন হচ্ছে এটা, পারসেপশনের জায়গাটা বলি। সুতরাং আশা কিন্তু আমরা করতেই পারি, কিন্তু সময়টা অতি কম হয়ে গেছে। এই সময়ের মধ্যে নতুন করে বাজেটটা তাড়াহুড়ো করে 4 তারিখ করা হচ্ছে সম্ভবত। এটাকে আসলে আরেকটু সময় নিয়ে করা উচিত ছিল, আরও একটু সময়। 4 তারিখ না, আরও পরে 11 তারিখ সম্ভবত, 11 তারিখ, 7 তারিখ মানে অধিবেশন শুরু হবে, 11 তারিখ, 4 তারিখ, 7 তারিখে অধিবেশন শুরু, 7 তারিখ অধিবেশন শুরু, 11 তারিখ, 11 তারিখ বৃহস্পতিবার, মানে না 4 তারিখ দিয়ে 7 তারিখ থেকে অধিবেশন শুরু সম্ভবত। আচ্ছা, যাই হোক, রাষ্ট্রপতি অধিবেশন ডেকেছেন 7 তারিখ। 7 তারিখ তো নর্মালি করে কি ওই আর পরেই বাজেট ঘোষণার পর দিন। আচ্ছা, 7 তারিখ দিবে, তাহলে 9 তারিখ দিবে, 11 তারিখ সম্ভবত। আমরা ধরি যেহেতু বৃহস্পতিবার বাজেট দেয়, 11 তারিখ 11 তারিখ দিচ্ছে। 11 তারিখ যদি দেয় তাহলে মোটামুটি ধরেন কিছুটা সময় হাতে নিল আর কি। প্রথম দিকে 4 তারিখ ছিল। এনিওয়ে, আমরা যে আসার জায়গাটা বলতেছি, তো এই দুজনের ক্ষেত্রে আমরা আশাবাদী যে মানে কোনো কিছু মানে হবে না, ঝামেলা হবে না। যেমন বিটিএমের প্রেসিডেন্ট সাহেব ওদিন জোর গলায় বলতেছিল আমাদের টাকা, উনি যেভাবে বলতেছিলেন, উনি অনেক সুন্দর করে বলছেন, ও একটু বেশি করে বলছে যে আমার টাকাটা আপনি কেমনে খরচ করতেছেন, আমাকে পিটাই মাইরা আমার থেকে ট্যাক্স আদায় করতেছেন, কিন্তু আমার টাকাটা আপনি কীভাবে খরচ করতেছেন তার জন্য একটা সেল করা দরকার। এক্স্যাক্টলি তাই যেটা উনি যেটা বললেন। তো সত্যিকার অর্থে এই যে আমাদের থেকে ট্যাক্স কালেকশন করে, ট্যাক্সগুলো তো কোথায় যাচ্ছে আসলে? আপনি মেগা প্রজেক্ট, আগের গল্প বলে লাভ নেই। আগে কি হয়েছে যেটা বলতেছিলাম, আগে যদি পুরান গল্প টানতে তার আর বলতে ইচ্ছা করে না। আর্থিক খাতকে তো ধ্বংস করা হয়েছে ওই সময়টাতে, বিশেষ করে ব্যাংকিং খাতকে, এক পরিবার অমুক সম্মুখ। এখনও যদি আপনি সেই মানে প্র্যাকটিস থাকে, তাহলে কিন্তু এই দেশ আগাবে না। আমরা কিন্তু প্রতিদিনই পিছাবো, এবং এই পিছানোটা এইবার পিছাইলে আমরা আর ব্রেক করতে পারবো না। আপনি মাঝখানে বলতেও চাইছিলেন। জি, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে ব্যবসায়ীরা তো অনেকে ফাঁকি দেয়। আমি এটা অস্বীকার করছি না যে সব ব্যবসায়ী ফ্রেশ, তো আমি এটা বলতে চাই না, কিছু তো আছে খারাপ থাকবে, এটা স্বাভাবিক। তবে যে জায়গাটা আমার দরকার সেটা হচ্ছে ট্যাক্স যারা কালেক্টর, তাদের অনেস্টির একটা ব্যাপার আছে। আপনি দেখেন এনবিআর এর কর্মকর্তা, ট্যাক্স ব্যাটের কর্মকর্তারা, আমি সত্যিকারভাবে বলতে চাই যে তারা অনেক ইনোসেন্ট ব্যবসায়ীকেও, যারা রিয়েলি ট্যাক্স পে করে, ধরো আমাদের মতো কিছু কর্পোরেট হাউস আছে যারা আমরা কিন্তু সম্পূর্ণ ডিজিটালাইজড, আমার সব কিছু সিস্টেমেটিক, এবং সেখানে কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হয়। আমি একটা এক্সাম্পল বলি, এই সরকার আমলে না, আরও 1 বছর আগে আমি তখন চায়নাতে অবস্থান করছি। আমাদের প্যাকেজিং ইন্ডাস্ট্রি আছে, একদম সফিস্টিকেটেড ইন্ডাস্ট্রি, এবং টোটালটা হচ্ছে ডিজিটালাইজ, মেশিন থেকে শুরু করে ওই অ্যাকাউন্টিং সিস্টেম, ব্যাট ট্যাক্স সব। সেটেনলি আমাকে টেলিফোন করেছি ঈদের আগের দিন, আমাদের ওখানে ব্যাটের লোকেরা আসছে, ম্যাজিস্ট্রেট সহ, কী হয়েছে, আমার 19 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছি, এই জন্য মামলা করবে তারা। তাই আমি বলছি মামলাগুলো করুক, আমি মামলা ফেস করবো, আমি তো কোনো অন্যায় কিছু করি না, আমার তো সব কিছু ডকুমেন্টেড, আমাদের ডিজিটালাইজড। আমার ছেলে বলছে, স্যার আপনি ট্যাক্সের আইন তো জানেন না স্যার, মানে খুব সাহস করে আমার এমডি বলতেছে, ওই কোম্পানি এমডি, স্যার এটা তো যদি মামলা হয় তাহলে তো আমাদেরকে 25% জমা দিয়ে কোর্টে মামলায় ফেস করতে হবে। তো 25% জমা মানে হচ্ছে আপনি হিসাব করে দেখেন 20 কোটি ধরেন, 5 কোটি জমা দিতে হবে। তাহলে কী করবা? কয় স্যার আমার কোনো মধ্যে দেন, আমরা একটু ডিসকাস করি। আমি খোলামেলা আপনার অনুষ্ঠানে বলছি ওপেনলি, এবং শেষ পর্যন্ত আমি বলছি তোমার যা মন চাই করে ভাই, আমি তোমার এই সমস্ত আজে বাজে গুনার কাজের সাথে আমি নাই ভাই। তো পরে আমি দেশে আসার পর বললো যে তার সাথে একটা সেটেলমেন্ট হয়েছে 60 লাখ টাকা, এবং তাকে এটা ডলারে পে করতে হবে, জিনেদা নিয়ে যায়। আমি আর ডিটেলসে গেলাম না। তো এই যদি হয় হয়রানির লেভেল, তাহলে আমি একজন ট্যাক্স পেয়ার, আমি বলছি না যে আমি আবারও স্বীকার করি না আপনার সাথে জিল্লু ভাই, সব ব্যবসায়ী ভালো না, কাজটা হয়েছে। হ্যাঁ, ওই মামলা হয়নি, কেস আর কিছু হয়, আমার তো সব কিছু সিস্টেমেটিক আছে, এখন চলতেছে, কোনো অসুবিধা হয়নি। বাট এই যে হ্যাসেলটা আমার গেল, প্লাস হচ্ছে যে মানে টাকাটা নিলেন যে কর্মকর্তা, তো সেক্ষেত্রে আমার একদম সুস্পষ্ট প্রস্তাবনা,
এই ট্যাক্স ব্যাট রিলেটেড কর্মকর্তা যারা আছেন, চাকরির শুরুতে তাকে তার দিতে হবে যে তার অ্যাসেট কী আছে, সম্পদ। একই সাথে তাকে প্রতিনিয়ত দেখতে হবে তার অ্যাসেট বাড়ছে না কমছে। একই সাথে আপনি আরেকটি জানেন যে মানুষের জীবনযাত্রা চলাফেরা দেখলে বোঝা যায়। আপনি বেতন পান 40,000 টাকা সাকুল্যে, আপনি যদি একটা কোট বানান 50,000 টাকা, তাহলে বুঝতে হবে সামথিং রং। আপনি বেতন পান 50,000 টাকা, আপনি একটা নতুন গাড়ি কিনছেন 1 কোটি টাকা দিয়ে, সামথিং রং। তো সরকারকে এগুলো মনিটর করতে হবে যে তার এই কর্মকর্তাগুলো অনেস্ট কিনা, ইন্টেনশনালি কোনো ভালো ব্যবসায়ীকে কষ্ট দিচ্ছে কিনা, এটা আলাদা মনিটরিং সেল করতে। যদিও বাংলাদেশে খুব দুর্ভাগ্য, কারণ বাংলাদেশ সবচেয়ে বেশি করাপশন আছে অ্যান্টি করাপশনে। আমি সরি টু সে যে অ্যান্টি করাপশন করা হয়েছিল করাপশন বন্ধ করার জন্য, কিন্তু আমি যতটুকু জানি বাংলাদেশে এখন পর্যন্ত আমার রিডিংয়ে ধরা পড়েছে অ্যান্টি করাপশন হচ্ছে সবচেয়ে বেশি করাপশন করে। সো আমি এটা বলে লাভ নাই যে এটার এগেনস্ট একটা করাপশন করে কী হবে, এই জন্য আমি জানি না। কিন্তু মোটা দাগে যদি আপনি এই মানুষগুলোকে যদি কন্ট্রোল করতে না পারেন, তাহলে সৎ ব্যবসায়ীরা কিন্তু হয়রানির শিকার হতেই থাকবে। সো আমি বলবো না ট্যাক্সের পরিধি, ভ্যাটের পরিধি বাড়ানোর দরকার নাই। এই মানুষগুলো সৎ করেন, আমরা যদি স্বাচ্ছন্দ্য বোধ করি এই ট্যাক্স পে করতে, ভ্যাট পে করতে। হ্যাঁ, তারপরে আমি আবার বলছি কিছু মুষ্টিমেয় খারাপ লোক তো আছে, তাদেরকে আইনি আওতায় নেন। তাদেরকে আপনি ভালো দেখে হ্যারাস না করে, খারাপ যারা করছে, ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আপনি ধরেন, তাকে অসুবিধা নেই। ভাই একটা কথা আমি শক্ত করে বলতে চাই, এআইটি কিন্তু অ্যাডজাস্ট হয় না, আপনি জানেন কাজিল ভাই, অ্যাডজাস্ট হয় না। এটা হওয়া উচিত তো। আমার লক্ষ্য না, তাই জানি যে আমার এটা- কোটি কোটি টাকা অ্যাডজাস্ট হয় না। আমি যখন বছরের শেষে আমার ব্যালেন্স শিটটা রেডি করে জমা দিলাম, তখন আমার ওই এআইটি নিয়ে আসছি। ধরেন আমার 35% কর্পোরেট ট্যাক্স দেওয়ার পরে আমার যেটা আসতেছে, আমি দেখলাম যে আমি যে ট্যাক্স 22% মনে কর্পোরেট হাউসগুলো 22% যেটা ওটা অ্যাডজাস্টই করে না। না, আমার ওই ভাগ আছে তো, কৃষি একরকম আছে, আমার তো মাল্টিপল আছে। তো এখন সেখানে যেটা হয় যে আমার ট্যাক্স কথার কথা আসছে 5 কোটি টাকা, কিন্তু আমি ইতিমধ্যে কিন্তু 8 কোটি টাকা পে করেছি ইম্পোর্টের সময় আমার র ম্যাটেরিয়াল। এখন যখন আমি কাগজ দিচ্ছি, আমাকে কিন্তু টাকা পে করতেছে না। কয় ঠিক আছে, আপনার অ্যাডজাস্ট করে দিলাম, আর ওই 2 কোটি ভবিষ্যতে করা হবে। তো পরের বছর তো আবার সেম কাহিনী আমার, পরের বছর আবার দেখলে 3 কোটি আমি বেশি আছে, এবং আবার 3 কোটি জমা হলো, কিন্তু আমাকে কখনো টাকা পে করা হচ্ছে না। বলা হচ্ছে দেওয়া হবে, বাট নেভার এভার। লাস্ট আমার বিজনেস 26 বছর হলো আমার এই বিজনেস গ্রুপের বয়স, কিন্তু আমরা পাইনি ফেরত। ভ্যাট সেম, বলা হচ্ছে অ্যাডজাস্ট করা হবে। সর্বশেষ আমরা যখন একটা মিছিল মিটিং যাক আমাদের একটা গ্রুপ নিয়ে কথা বলেছি, তখন তারা বলেছে ঠিক আছে প্রতি বছর 10% অ্যাডজাস্ট করবো। আর আপনি বলেন 10% অ্যাডজাস্ট করলে, ভ্যাট তো 15%, ইটস এ বিগ অ্যামাউন্ট অফ মানি। এটা আমার কখনোই না, কিয়ামত পর্যন্ত আমাকে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে না, সে এবং করবে না অ্যাডজাস্ট। তাহলে এই যে আপনি দেন, আপনি যদি বলেন কানাডার কথা, আমেরিকা, ইউরোপ যেখানে আছে, তারা স্বাচ্ছন্দ্যবোধ কেন করেন? বছরের শেষে যখন তাহলে কাগজটা দেয়, এআইটির আইডিয়াটা কেন ইন্ট্রোডিউস করলো? এআইটি হচ্ছে যে গভর্নমেন্ট টাকাটা আগেই নিতে চাচ্ছে, আমি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আগেই নিচ্ছেন, কিন্তু আপনি যদি সততার সঙ্গে সেটা অ্যাডজাস্ট না করেন দীর্ঘমেয়াদে, তাহলে তো লাভ নেই। লাভ না, এক্স্যাক্টলি। হ্যাঁ, আপনার কাছে বাড়তি চাইতেও পারে, দরকার হলে ফেরতও দিতে হবে একইভাবে। এক্স্যাক্টলি। তো আমরা দেখেছি, আমি নিজে ব্যবসার প্রয়োজনে যেতে হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। আমি কানাডা দেখছি, আমার ছোটো ভাই থাকে, ও বছরের শেষে, ও তো ব্যবসায়ী না, সিম্পল বড় চাকরি করে, ও বছরের শেষে ওর অ্যাকাউন্টে অটো চলে আসছে, তাহলে অ্যাডজাস্ট করার পরে অটো তার অ্যাকাউন্ট ব্যাক করছে। আমি শুনে অবাক হলাম যে তোমার অটো চলে আসে, আর আমরা তো চেয়েও পাই না। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে গভর্নমেন্টকে স্বচ্ছ হতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে। তাহলে আমি বিশ্বাস করি ভ্যাটও বেশি আসবে, ট্যাক্সও বেশি আসবে, মানুষ স্বাচ্ছন্দ্যে কিন্তু এই ভ্যাটটা দিব না কেন? আমরা তো রাষ্ট্রের থেকে সেবা নিচ্ছি, রাষ্ট্রের রাস্তা ব্যবহার করতেছি, রাষ্ট্রের সমস্ত ইউটিলিটি ব্যবহার করতেছি, আমি দিব না কেন? অবশ্যই ট্যাক্স দেবো। বা সেই জায়গায় যদি আমি হয়রানির শিকার আমার ব্যবসায়ী না হয়, আমার কমিউনিটির হয়রানির শিকার নয়, সেটা আমাদেরকে ইনশিওর করতে হবে। যদি না করা হয়, তাহলে আলটিমেটলি দিন শেষে যা হবে, আমরা বিজনেস কমিউনিটি যদি ভালো না থাকি, দেশ ভালো থাকবে না, আর দেশ যদি ভালো না থাকে, আমরাও ভালো থাকবো না। এই দুটা কিন্তু একটা সাথে একটা অঙ্গাঙ্গী, রিলেটেড। সো আমাদের ব্যবসায়ীদের ভালো রাখতে হবে, তাহলে আমি বিশ্বাস করি দেশটাও ভালো থাকবে। আমি ভ্যাট নিয়ে বলি, একদম আমাদের একটা প্র্যাকটিক্যাল ঘটনা বলি। চিটাগংয়ের প্রত্যেকটা গাড়ির ব্যবসায়ীকে একদিনে সবাইকে মামলা করে দিল এক অফিসার গিয়ে। উনি নতুন করে মানে ওখানে গেছেন, কমিশনার হয়েছেন, কমিশনারের সবার নামে মামলা হলো। এই মামলা আজকে সম্ভবত 4 বছর আমরা ঝুলতেছি। আমরা এটিডিসি অ্যাডজাস্টমেন্টের জন্য বলছি, বলে যে না আমার সাথে নেগোশিয়েট করো। ওই নেগোশিয়েট শব্দটা, এই নেগোশিয়েট থেকে বাংলাদেশকে বেরোতে হবে। এবং আমি আমাদের মানে একটা ফোরামে অর্থমন্ত্রী সাহেবকে এগুলো বলা হয়েছে, সব গল্পগুলো বলা হয়েছে, এবং উনি জানেনও এই সব ক্ষেত্রে। উনিও তো হয়রানির শিকার হয়েছিল গত 16-17 বছর, উনি সবচেয়ে বেশি হয়রানি উনি হয়েছেন। সুতরাং উনি যদি এবার অ্যাড্রেস করেন এগুলো, আপনি বিশ্বাস করেন একদম প্রত্যেকটা গাড়ির ব্যবসায়ী, আমাদের 350 গাড়ি ব্যবসায়ী, 350 গাড়ি ব্যবসায়ী সব প্রত্যেকটার বিরুদ্ধে মামলা দিছে। আপনি এখন সেটেল করেন। আমি এআইটি দিয়ে আসছি, এটাও তো আমরা অ্যাডভান্স দিয়ে আসছি, এআইটি দিয়ে আসছি, আমরা এখন তো ভ্যাট দেয় না। সেটেল যারা করলেন তাদের মামলা তুলে নেওয়া হলো নাকি?
না সেটেল, যারা যারা ভিতরে ভিতরে সেটেল করছে তারা সেটেলড। সেটেলড, কিন্তু মামলার কি হলো? মামলা ওইটা নেগোসিয়েট করে দিয়ে, তাও কি 10-12 জনের যারা যারা সাহস করে গেছে, অনেক টাকা টুকা দিয়ে, আমি হ্যাসেলের মধ্যে যাব না, এখনও ঝুলতেছে। এই দিনও আমাদের মানে বারুইডার পক্ষ থেকে একদম অফিসিয়ালি মিটিং করা হয়েছে, এই দিন প্রেস কনফারেন্স করা হয়েছে হক ভাই স্পেসিফিক একদম আমাদের প্রেসিডেন্ট সাহেব কিন্তু একদম মেনশন করে বলছে যে ভেডার চিটংয়ে বিশেষ করে এই মামলাগুলো ইচ্ছাকৃত করে করছে। যেটা আপনি বলতেছেন ইচ্ছাকৃত করে করার আর অনিচ্ছাকৃত দুই জিনিস কিন্তু। আমি যদি চোর হই, হ্যাঁ আপনি আমাকে এটি নিচ্ছে, আমি আবারও বলি একদম স্পষ্ট ভাষায়, আমি 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 ব্যবসায়ী, আমার চুরির প্রবণতা আছে, আমাদের মধ্যে কয়েকজনের আছে, আমি সবাই ভালো বলতেছি না, সেজন্য আপনি আইটি নিয়ে নেন। কিন্তু আমি যখন বেশি দিব, আমার টাকাটা তো আমাকে ফেরত দিবেন আপনি, সেখানে ধারে কাছে কিছু নেই। আপনি গেলে, এবং আপনাকে আরও একটা দুঃখজনক বলে, আমি একবার একটা গাড়ির ডিউটি বেশি দিছি, ওইটা বেলু আসে নাই, আমি 14 লাখ টাকা বেশি দিছি, ডিউটি বেশি দিয়ে আমি বের করে, তাড়াহুড়া ছিল বের করে ফেলছি। পরে যখন বলছে যে ওই সাময়িক শুল্ক এনেছে, সাময়িক শুল্ক হওয়ার পর আমি আবার পরে যখন অরিজিনাল ডিউটি আসলো, ফিগার আসলো, তখন 14 লাখ টাকা ফেরত পাই। আমি আজকে 9 বছর এই 14 লাখ টাকা ফেরত পাই নাই। টাকা দেওয়ার নামগন্ধই নেয় না তারা, আমলাতান্ত্রিক জটিলতা যেটা বলি আর কি। আমরা আমাদের সত্যিকার, আমরা তো ব্যবসায়ীদেরকে করাপ্ট বলি, আমরা সবসময় বলি না, ব্যবসায়ীরা করাপ্ট আসলে ম্যাক্সিমাম 10%, টোটাল 80% টাকা পয়সা সব কিছু যেগুলো পাচার টাচার হয়েছে সব অন্য জায়গা থেকে হয়েছে। আমি জায়গার নাম বললাম না। ব্যবসায়ীরা খুব কম, যারা খুব বেশি টাকা করে ফেলছিল, যারা ব্যাংক থেকে লুটপাট করছে, যারা ইচ্ছাকৃতভাবে লুটপাট করছে, দুইটা তো, একটা উইলফুল ডিফল্টার আর একটা হচ্ছে, যেমন একজন ব্যবসায়ী সত্যিকার অর্থে যদি সে ব্যবসা বাণিজ্য না থাকে, বেচারা কী করবে? তাকে প্রণোদনা দেওয়া উচিত সরকারের। কিন্তু যারা ইচ্ছাকৃত টাকাটা দিচ্ছে না, তাদের প্রতি আইনটা অনেক বেশি করা উচিত। এবং আমাদের এই ভারত সরকারের কাছে যে দাবি এটাই, বাজেটে যারা উইলফুল ডিফল্টার তাদের জন্য জরিমানা করুক, শাস্তির ব্যবস্থা করুক। আর যারা সত্যিকার অর্থে আমি আপনি ব্যবসা করতে পারি নাই, ইন্টারেস্ট কভার করতে পারতেছি না, আমার ব্যবসা খারাপ, আমাদেরকে উল্টা প্রণোদনা দেওয়া উচিত সরকারকে। তাইলে এদেশ ব্যবসায়ী ভালো থাকলে, সব দিন শেষে ব্যবসায়ী ভালো না থাকলে এ দেশ ভালো থাকবে না। সো ফাইনাল রাউন্ড, ডক্টর আলী আফজাল। আমি ফাইনালি যেটা বলতে চাই যে আসলে রাষ্ট্রকে যদি ডেভেলপ করতে হয়, উন্নত দেশ করতে হয়, আমরা তো উন্নয়নশীল উন্নত দেশ করতে চাই, তাহলে আমাদের মন মানসিকতা, মেন্টালিটি, মোরালিটি, এই জায়গাটাকে উন্নত করতে হবে। তা না হলে আসলে হচ্ছে কি, যে দিন শেষে আমরা যেখানে আছি ওখানেই থেকে যাব। আমি আগেও বলেছি আপনাকে যে এই যে অশুভ মানে যে সিন্ডিকেটটা আছে সরকারের, আমলাতন্ত্র আমি বলছি না, টোটাল যে কর্মকর্তাদের যে সিন্ডিকেটটা আছে, একটা বড় অংশই করাপ্ট। দ্বিতীয় হলো যে রাজনীতিবিদদের মধ্যেও একটা বড় অংশ কিন্তু একই অবস্থার মধ্যে আছে, ব্যবসায়ীদের মধ্যেও আছে। এই 3 নিয়ে মিলে সিন্ডিকেট করেই কিন্তু সর্বনাশটা করা হচ্ছে। তো এই জায়গাটা যদি আসলে অ্যাড্রেস না করা হয়, এটা যদি শক্ত করে ধরা না হয়, তাহলে আমরা বাকি যত কিছুই বলি না কেন, মাননীয় প্রধানমন্ত্রী সদিচ্ছা আছে, ভালো কিছু করতে চান, বাট ওনার সারাউন্ডিং যে মানুষগুলো তারা যদি দেশ ভালো না চান, তাহলে উনি একা কিন্তু করতে পারবেন না। একই সাথে মন্ত্রী ভালো চান, বাট ওনার আমলারা যদি ভালো না চান, উনি চাইলেই কিন্তু ওনার মন্ত্রণালয়টাকে ভালো করতে পারবেন না। তো এই প্রত্যেকটা জায়গায় আসলে আমাদেরকে যদি এই জায়গায় অ্যাড্রেস করতে না পারি, চিহ্নিত করতে না পারি, আপনি আগেই বলেছেন যেটা তো রাতারাতি সম্ভব না, আমি আপনার সাথে এগ্রি, রাতারাতি হবে না, বাট একটা জায়গাতে শুরু করতে হবে। যে দেশটাকে যদি ভালো করতে হয়, তাহলে এখানে দিতে হবে, আদর্শ মানুষ লাগবে, মানবিক মানুষ লাগবে, মানবিক ডাক্তার লাগবে, মানবিক কর্মকর্তা লাগবে, মানবিক পুলিশ লাগবে। তো সেই জায়গায় আমি বলবো যে একটু আমি বাজেটের বাইরে যে কথা বলছি, যে আসলে শিক্ষায়ও আসলে চিন্তা করতে হবে। আমাদের যেখান থেকে প্রোডাক্টটা বেরিয়ে আসছে, তো ওইখান থেকে আমি বলবো যে আসলে কতটা মানবিক মানুষ বেরোচ্ছে, কতটা সৎ কর্মকর্তা বের হচ্ছে, কতটা সৎ পুলিশ বের হচ্ছে। একই সাথে আরেকটা জায়গায় বলবো যে আমাদের শিক্ষার সবচেয়ে বড় দুর্বলতা যে তারা এন্টারপ্রেনার তৈরি করতে ব্যর্থ হয়েছে, তারা জব ক্রিয়েটার তৈরি করতে ব্যর্থ হয়েছে, তারা অলওয়েজ জব সিকার। আপনি তো মিডিয়া জগতে দীর্ঘদিন আছেন, আপনি বাংলাদেশের প্রায় 50টা হলো পাবলিক ইউনিভার্সিটি, 100টা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, আপনি র্যান্ডাম আপনি সাক্ষাৎকার নেন, একটি ছেলেমেয়েও বলবে না যে আমি বড় হয়ে মুরগি খামার দেবো, আমি বড় হয়ে একটা ব্যবসা করব। তার প্রথম চয়েস হবে আমি পুলিশের চাকরি করবো, প্রথম চয়েস আমি ট্যাক্সের চাকরি করবো, প্রথম চয়েস আছে ব্যাটের চাকরি। কেন? তার দেখেন তার বেসিক মাইন্ড সেট আপটা কোথার থেকে আসছে। সে কিন্তু তখনই প্ল্যান করছে যে ওখানে যে সে তাড়াতাড়ি বড়লোক হবে। তাহলে এই কর্মকর্তা দিয়ে আপনি দেশটাকে ভালো কীভাবে করবেন?
যারা দেশের বাইরেও কিন্তু যারা অস্ট্রেলিয়া বলেন আমেরিকা বলেন যে সমস্ত এগুলো ডেভেলপ হয় তারা কিন্তু ওই জায়গাতেই শুরু করেছে। ঠিক আছে, এই জেনারেশন নষ্ট হয়েছে, আমরা 20 ইয়ার্সে প্ল্যান নেই। যারা 20 ইয়ার্সে যে প্রোডাক্টটা ওখান থেকে বেরিয়ে আসবে তারা ওইভাবে তৈরি হবে, তাদের গ্রুমিংটাই ডিফারেন্ট ওয়েতে হবে। যেমন জেন জি বলি আমরা, এরপর জেন আলফা নাকি আসবে, যাই হোক। তো ওরকম একটা যদি একটা প্ল্যান থাকে, লং টার্ম প্ল্যান, যে ঠিক আছে আফটার 20 ইয়ার্স আমরা একটা ভালো দেশ পাবো, তো সেভাবে চিন্তা না করা হয়, সেভাবে আমরা রাষ্ট্রকে ডিলে সাথে না পারি, আমাদের শিক্ষাটাকে ডিলে সাথে না পারি, সমস্ত সেক্টরটাকে ডিলে সাথে না পারি, তাহলে আমরা যে তিমির আসলে তিমিরেই থেকে যাব। মিস্টার হাবিবুর রহমান, ওই আসার জায়গাটা বলি একটা, একটু অন্যভাবে বিষয়টা হয়তো অনেকে দেখবেন, আমি তারপর বলবো। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ওকে সাথে আমি এই সংসদের 2টা লোকের কাছে আমাদের প্রত্যাশা, আমার ব্যক্তিগত প্রত্যাশার কথা বলে যাই। হাসনাত আবদুল্লাহ যেটা মানে এনসিপির যে বডি ল্যাঙ্গুয়েজে বলতেছে এবং বাজেট নিয়েও যদি তার স্টাডি করার সুযোগ থাকে, সে তাদের মতো জেনজিরা আর কি, নতুনরা যদি সত্যিকার অর্থে যদি এসব নিয়ে চিন্তা ভাবনা করে, সংসদে যদি কথাবার্তা বলে, আমরা একটা আশার মুখ দেখতেছি। এরা ভালো বলতেছে, ভালো করতেছেও। সোফার যতটুকু দেখতেছি ইজ ডুইং ওয়েল। টাকা পয়সা বিলানো এটা কি আছে জানি না, আমাদের এই মুহূর্তে ভালো লাগতেছে। এই টাইপের মানুষ হইতে হবে। শুধু তেল মারা, চামচাগিরি করা, বাসন দেওয়ার সময় মানে বিভিন্নভাবে তেল মারার, এইখান থেকে সরে একটু প্র্যাকটিক্যাল হয়ে সবাইকে যদি আমরা প্র্যাকটিক্যাল হয়ে যাই, সব কথা শেষ কথা ওই তোষামতকারী তেলবাজ থেকে প্রধানমন্ত্রীকে মুক্ত থাকতে হবে, তাইলে আমরা আশার আলো দেখবো ইনশাআল্লাহ। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনি দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর আলী আফজাল এবং হাবিবুর রহমান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে। আমার 2 অতিথি ব্যবসায়ী নেতা খুব একটা যে আশাবাদী কথার কথা বলেছেন যে তারা অপটিমিস্টিক, কিন্তু খুব কথায় বা কথা সুরে মনে হয়নি যে খুব একটা আশাবাদী তারা, বা এমন কোনো পরিবেশ তৈরি হয়েছে যেটাতে বলা যাচ্ছে যে লক্ষণটা ভালো। তবে দুজনেই বলেছেন টেবিলের 2 প্রান্ত থেকে যে প্রধানমন্ত্রীর চেষ্টা, আন্তরিকতা, নিষ্ঠা, আচরণ সব তাদেরকে অভিভূত করেছে এবং তারা সেই জায়গাটা ভরসা রাখতে চান। তবে একথাও বলেছেন যে পারিষদবর্গ যদি ভালো না হয় তাহলে আসলে একজন যত ভালোই হন না কেন তিনি সব কিছু করতে পারবেন না। এই যে দুর্নীতি নিয়ে কথা বলছিলেন, ওনারাই বলছেন যে বাংলাদেশের রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ীদের একটা যে নেক্সাস তৈরি হচ্ছে, এই নেক্সাস যদি ভাঙা না যায় তাহলে আসলে সমস্যার সমাধান হবে না। ট্রেড বডিগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন। মাত্র একজন নির্বাচিত প্রতিনিধি এখানে আছেন একটি ট্রেড বডি, কিন্তু অধিকাংশ ট্রেড বডিতেই নির্বাচন হচ্ছে না। সেটাকেও একটা সংকট হিসেবে ওনারা দেখবার চেষ্টা করেছেন। বিনিয়োগ সংকটের কথা বলেছেন, বিনিয়োগ না হলে কর্মসংস্থান হয় না, এবং বিনিয়োগ কর্মসংস্থান হলে প্রবৃদ্ধি কি হাল হয় সেটাও আমরা জানি। আর সরকারের বা আমলাতন্ত্রের যে দুর্বলতা, সেটা একটা বড় জায়গায় আলোচনাটা এসছে যে এই যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নেওয়া হচ্ছে, ভ্যাট নেওয়া হচ্ছে, এগুলো পরে আর অ্যাডজাস্ট করা হচ্ছে না। একজন উল্লেখ করলেন যে 9 বছর ধরে টাকা দিয়েছেন, টাকা ফেরত পান না। কাজেই সরকার যদি এইসব জায়গায় তার এফিসিয়েন্সিটা শো না করতে পারে তাহলে আসলে মানুষ ওই যে ট্যাক্সের আওতা বাড়ানোর কথা বলেন, ট্যাক্স বাড়ানো, রেভিনিউ বাড়ানোর কথা বলেন, সেগুলোতে মানুষ খুব একটা উৎসাহ দেখাবে না। যে কারণেই ওই যে অনেস্ট লিডারশিপের প্রসঙ্গটা এসছে, প্যাট্রিয়টিক নেশনের প্রসঙ্গটা এসছে, এটা একদিনে হয় না, কিন্তু এটা সবাই মিলে চেষ্টা করতে হবে। সেখানে রাজনৈতিক নেতৃত্বের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।